ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। परम पूजनीया प्रदीप्त प्राणा माताजी के आमार भक्तिपूर्ण प्रणाम जानाई उपस्थित सन्यासिनी और ब्रह्मचारिणी बृंद के, उपस्थित भक्तमंडली, शारदा संघेर सदस्यबृंद के आमार नमस्कार जानाई एवं स्नेहेर छात्रीदेर जानाई आमार आंतरिक शुभेच्छा और भालोबासा। श्री शारदा संघ आयोजित आजकेर এই কন্যা শিবিরটি আমাদের ছাত্রীদের পক্ষে খুব উপকারী এবং প্রয়োজনীয় হবে নিশ্চয়ই। আমাকে আজকে প্রকৃত স্বনির্ভরতা বিষয়ে কিছু বলতে বলা হয়েছে। একবার এক আশ্রমে গুরুদেব এবং তার শিষ্যরা বসে আছেন। গুরুদেব সৎপ্রসঙ্গে আলোচনা করছেন। তো একজন শিষ্য তাদের মধ্যে খুব মনমরা হয়ে বসে আছে। গুরুদেব লক্ষ্য করেছেন। তিনি বলছেন, কি হয়েছে তোমার? তখন বলছে, গুরুদেব আমার কয়েকদিন ধরে মন খুব খারাপ। আমার খালি মনে হচ্ছে যে আপনি তো, আমরা এমনভাবে আপনার ওপরে, আপনার মুখের দিকে তাকিয়েই আমরা বেঁচে আছি। কখনো আপনি যদি না থাকেন তাহলে আমরা কি করব? তখন তিনি বললেন যে শোনো, একটা গল্প বলি তোমাদের। একবার একটি হোটেল, একটি বড় শহরের এক সরাইখানায় দুজন ব্যবসায়ী একত্রিত হয়েছে। তারা পরস্পরকে চেনে না, কিন্তু ঘটনাচক্রে তারা একই জায়গায় আছে এবং পরস্পরের মধ্যে কথা বলে তারা জানতে পারল যে তারা একই শহরে, সেখান থেকে একটি জঙ্গল পেরিয়ে যেতে হবে, একই শহরে তারা ব্যবসার উদ্দেশ্যে যাবে। সেই সময় সেখানে লণ্ঠন বিক্রি করতে, হেরিকেনের মতো ঝুলিয়ে নিয়ে যায় সেরকম লণ্ঠন বিক্রি করতে এক ফেরিওয়ালা এসেছে এবং সে বারে বারে বলছে যে বাবু, এই রাস্তা দিয়ে যখন যাবেন আপনারা, মাঝখানে একটা বড় জঙ্গল পড়বে, আপনারা কিন্তু লণ্ঠন কিনে নিন। তো প্রথম ব্যবসায়ী যিনি, তিনি লণ্ঠনটি কিনলেন। আর দ্বিতীয় ব্যবসায়ী তার ব্যবসায়ী মানসিকতায় তিনি ভাবলেন যে আবার এর সঙ্গেই তো যাব, শুধু শুধু আবার আমি পয়সা খরচা করব কেন, সে কেনে নি। একই জায়গায় যাব, কি দরকার, একটা লণ্ঠনের আলোতেই তো আমরা পথ চলতে পারবো। ওরা পথ চলতে শুরু করলেন। অন্ধকার প্রায় ঘনিয়ে আসছে। লণ্ঠন জ্বালিয়েছেন, দুজনে চলছেন। একটা জায়গায় এসে রাস্তা দুভাগ হয়ে গেছে। তারা দুজন যেখানে যাবার সেখানকার দুটি অঞ্চলে যাবে এবং রাস্তায় দেখাচ্ছে একটি পূর্ব দিকের রাস্তা একটা, আর পাশাপাশি এরকম দুটো ভাগ হয়ে গেছে। ওই দুটি ওদের যে দুজনের লক্ষ্য, যেখানে তারা যাবেন, দুটি ভিন্ন রাস্তায় যেতে হবে। যে ভদ্রলোকের হাতে লণ্ঠন আছে তিনি তো চলে গেলেন ও পথে, আর যার হাতে লণ্ঠন নেই তিনি কিন্তু সেই রাতটা আর যেতে পারলেন না। ওই জঙ্গলের মধ্যে কোনো মতে একটা গাছে চড়ে তিনি রাতটা কাটালেন, খুবই অসুবিধার মধ্যে, ভয়ের মধ্যে। বলে সেই গুরুদেব তখন বলছেন, দেখো তোমাদের কাছে তো অনেক সুযোগ থাকে নিজেকে প্রস্তুত করার, তোমরা জানো যে ভবিষ্যতে কী কী অসুবিধা হতে পারে, তাই নিজেকে তোমরা আগে প্রস্তুত করে নাও, নিজের ওপর নির্ভরশীল হও, নিজের আলোয় পথ চলার চেষ্টা করো। বুদ্ধদেব যেটা বলেছেন, আত্মাদীপো ভাবা, নিজের আলোয় তোমরা পথ চলার চেষ্টা করো। স্বনির্ভরতা কথার আক্ষরিক অর্থ হলো নিজের ওপর নির্ভর করা, আত্মনির্ভর হওয়া। বর্তমানে সরকারি কতগুলি প্রকল্প আছে আমরা জানি, স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর যোজনা,
এসব নানাভাবে স্বনির্ভর বলতে আমরা বোঝাই যেন অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিকভাবে নির্ভরশীল হওয়া। এটাকে আমরা স্বনির্ভর হয়েছ কিনা কাউকে বললে আমরা বুঝি যে সে অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়িয়েছে কিনা। এটা খুব প্রয়োজন নিশ্চিতভাবেই। আমরা যদি অর্থনৈতিকভাবে উপার্জনক্ষম না হতে পারি, আমরা অসুবিধায় পড়ব। আমরা স্বামীজি নিবেদিতার জীবনে তো দেখেছি স্বয়ং সৃষ্টি মা, তিনি যদিও অন্যভাবে বলেছেন, কিন্তু ভারতীপ্রাণা মাতাজি আমাদের এই সারদা মঠের যিনি প্রথম প্রেসিডেন্ট মাতাজি, তখন সরলা, কম বয়সী একটি মেয়ে, ব্রাহ্মণ কন্যা, শ্রী শ্রী মার কাছে আছেন তিনি। সেই সময় স্বামী শারদানন্দ মহারাজ, সে সময় রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম জেনারেল সেক্রেটারি মহারাজ, তিনি চেয়েছেন সেই সেই সরলা তিনি নার্সিং পড়বেন। লেডি ডাফরিনে 2টি ভ্যাকেন্সি আছে নার্সিং। তখনকার দিনে নার্সিং পড়তে যাবে এক ব্রাহ্মণ কন্যা, মানে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। সবাই রে করে উঠেছেন। মা কিন্তু বলছেন যে না, তিনি বলছেন যে ও তো এসে আমাদেরই সেবা করবে। কিন্তু সরলা যে নার্সিং করতেন, তারপরেই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় শরৎ মহারাজ তাকে পাঠিয়েছিলেন এবং কিছু অর্থ তার সঞ্চিত হয়েছিল। মা তাতে উৎসাহ দিয়েছেন। সিস্টার নিবেদিতা যে বালিকাদের ছোট্ট স্কুলটি তিনি স্থাপন করেন, সেটা কিন্তু তার সঙ্গে আরেকটি শাখা সেই সময়ই গড়ে উঠেছিল। সেটা হলো স্থানীয় যে মহিলারা, বিধবা বা এমনি বিবাহিত মহিলারা, তাদের জন্য সেলাই শেখার ব্যবস্থা। সেটা 1898-99 সালের কথা। তখন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে সিস্টার নিবেদিতার উদ্যোগে। আর স্বামীজি তো বরাবর চেয়েছেন যে শিক্ষা হবে তার সঙ্গে যেন উপার্জনেরও একটা যোগ থাকে। খুব মজার ব্যাপার হলো, বর্তমানে যে নিউ এডুকেশন পলিসি, তোমরা যার অধীনে পড়াশুনো করছো, সেই নতুন শিক্ষা পদ্ধতিতে যে নীতি গ্রহণ করা হয়েছে, তাতে নীতি হলো গিয়ে যে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষায় মুষ্টিমেয় কয়েকজনই যাবে, যারা কিনা গবেষণা করতে পারবে এবং করে নিজের পায়ে তো দাঁড়াবেই, তার সঙ্গে দেশকে সমৃদ্ধ করবে। বাকি যারা, তারা শুধুমাত্র উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা না বাড়িয়ে তারা যেন কোনো রকম কৌশল, নানান রকম স্কিল বেসড এডুকেশন যেগুলো বলা হচ্ছে, জীবিকামুখী যে শিক্ষা, সেই শিক্ষা যেন তারা পায়। আমরা স্বামীজির বহু যুগ আগের একটা লেখা, একটা বলছি, তোমরা দেখো এখনকার বর্তমান নীতির কথা কোন আমলে স্বামীজি বলছেন। স্বামীজি বলছেন যে সে সময় বোধহয় হায়ার এডুকেশনটাকে একটু নিয়ন্ত্রিত করা হয়েছে। স্বামীজি বলছেন, একদিক দিয়ে দেখলে তোদের বড়লাটের ওপর কৃতজ্ঞ হওয়া উচিত। হায়ার এডুকেশন তুলে দিয়ে বলে দেশটা হাঁপ ছেড়ে বাঁচবে। বাপ, কি পাশের ধুম, আর 2 দিন পরেই সব ঠান্ডা। শিখলেন কি না, নিজেদের সব মন্দ, সাহেবদের সব ভালো, শেষে অন্ন জোটে না। এমন হায়ার এডুকেশন থাকলেই বাকি আর গেলেই বাকি। তার চেয়ে একটু টেকনিক্যাল এডুকেশন পেলে লোকগুলো কিছু করে খেতে পারে। কোন আমলে স্বামীজি বলছেন যে হায়ার এডুকেশন আমাকে অন্ন জোটাতে পারছে না, বরং একটু টেকনিক্যাল এডুকেশন পেলে লোকে কিছু করে খেতে পারে। তিনি কি বলছেন, আমাদের চাই কি জানিস, স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি এবং সায়েন্স পড়ানো, চাই টেকনিক্যাল এডুকেশন, যাতে ইন্ডাস্ট্রি বাড়ে, লোকে চাকরি না করে 2 পয়সা করে খেতে পারে। কোন আমলে স্বামীজি এ কথা বলছেন? তিনি তো বলছেন শিক্ষা প্রসঙ্গে যে শিক্ষা আমাদের জীবন সংগ্রামে উপযুক্ত না করে সেটা শিক্ষা নয়। শিক্ষা এমন হবে যে আমাদের জীবনে
বেঁচে থাকতে সাহায্য করবে। এবং জীবন সংগ্রামে চলার আবশ্যিক অঙ্গ যে অর্থ, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না, তার প্রয়োজন আছে। কিন্তু স্বনির্ভরতা মানে কিন্তু কেবলই অর্থনৈতিক স্বাধীনতা নয়। কেবলমাত্র আমরা যেটা স্বনির্ভর বলতে সাধারণভাবে যেটা বোঝাই, সেটাই কিন্তু, সেটা একটা দিক, সবটা নয়। যে মানুষ স্বনির্ভরতার সঙ্গে আমাদের মনের মানসিক অবস্থার একটা জোর আছে। স্বনির্ভরতাটা শুরু হয় আমাদের মনের ভেতর থেকে। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে শিখেছে, সে কিন্তু অর্ধেক যুদ্ধ জিতে গেছে। আমরা যদি কর্মজগতেও সফল হতে চাই, তার জন্য সবার আগে আমাদের যেটা দরকার, সেটা হলো নিজেদের মনোবল, নিজেদের আত্মবিশ্বাস। সেটা আমাদের প্রথম দরকার। আমি দুজনের কথা বলছি, যে দুজনকে তোমরা খুব বেশি চেনো। তোমাদের সেলাইয়ের শিক্ষিকা দীপান্বিতা। দীপান্বিতা এই কলেজ থেকে পাশ করেছিল, অর্ডিনারি পাস কোর্সে পাশ করেছে, কিন্তু তখন থেকেই দেখতাম তার একটা অদম্য ইচ্ছা কিছু করব। কিন্তু অল্প দিনের মধ্যেই ওর বিয়ে হয়ে যায়, তার উপরে পাস কোর্সে পাশ করা, সন্তান হয়ে যায়, তার পক্ষে চাকরি খোঁজ করে, শিক্ষিত মানুষই চাকরি পাচ্ছে না, শিক্ষিত বলতে অনার্স বা মাস্টার ডিগ্রি করা, কোথা থেকে কি করবে? ও সেলাই ভালো করতো। ও গল্প করেছে, স্বামীর কাছ থেকে প্রথমে অল্প কিছু টাকা নেয়, নিয়ে একটি মেশিন কিনে প্রথম সেলাই শুরু করে। তারপরে খোঁজ করে করে ও ব্যাংকে লোনের ব্যবস্থা করে, 4 লক্ষ টাকার লোন পায়। তা দিয়ে বেশ কিছু মেশিন কেনে এবং মহিলাদের কিছু নিয়োগ করে ও আস্তে আস্তে তাদের মাধ্যমে বোধহয় নাইটি প্রধানত ও তৈরি করতে থাকে। একটা হাটের সঙ্গে যোগাযোগ করে, সেখানে ও পাইকারি সাপ্লাই করতে থাকে। ধীরে 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 ওটা এখন এতটাই বেড়েছে, ও নিজেই দমদম অঞ্চলে একটা ফ্ল্যাটের একতলা নিজের ইন্ডাস্ট্রি হিসাবে কিনে নিয়েছে। সেখানে তার বেশ কিছু মেশিন, সেখানে জনা 10 মেয়ে নিয়মিত কাজ করছে। সম্পূর্ণভাবে বলতে গেলে একেবারে কিছু শূন্য থেকে, জিরো থেকে শুরু করা যাকে বলে, সেটা করে একজন গৃহবধূ, অনেক বেশি তার পড়াশুনো ডিগ্রি নেই, সে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। হ্যান্ডিক্রাফটস শেখায় মিতা, তার গল্পটাও একই রকম। তার শাশুড়ির ডিমেনশিয়া, তার যমজ 2টি সন্তান, তার পক্ষে ফিলসফি অনার্স নিয়ে সাধারণ রেজাল্টে পাশ করেছিল। এর বেশি পড়াশুনোর দিকে তার জোর দেওয়া সম্ভব ছিল না। সে কিন্তু সম্পূর্ণ নিজের উদ্যোগে, নিজের মনোবলে ওই হ্যান্ডিক্রাফটস, হাতের কাজটাকে বাড়িয়ে 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 এখন মিতা ক্রিয়েশন বোধহয় ওর কাজের দোকানের নাম, ও অনলাইনে বিক্রি করছে, বহু এক্সিবিশনে ওর ডাক পড়ছে। ও একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। এরা আমাদের কলেজের ছাত্রী, তোমাদের পরিচিত। এরা কোনো সাহায্য ছাড়া শুধু নিজেদের ইচ্ছা, নিজেদের মনোবল, নিজেদের সাহসে কিন্তু এই জায়গাটাতে এসে পৌঁছাতে পেরেছে। এই যে দেখো, আত্মবিশ্বাস থেকে সাফল্য আসে, আবার সাফল্য আমাদের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসে। এ দুটো পরস্পর হাত ধরে চলে। কিন্তু এই আত্মবিশ্বাস এবং সাফল্য আমাদের মধ্যে জাগ্রত করা, আমাদের মধ্যে আসার জন্য কিন্তু আমাদের একটা পথ ধরে চলতে হবে। এটা বাড়াবো বলেই বেড়ে যাচ্ছে তা না, কতগুলো নিয়ম, কিছু সংযম, কিছু পদ্ধতি আমাদের অনুসরণ করে চলার প্রয়োজন। আমি সাফল্য আনবো, আমি আত্মবিশ্বাসী হওয়া সম্ভব যদি একটা শৃঙ্খলার মধ্যে, যদি একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা চলতে পারি। তাহলে ক্রমশ আমাদের মধ্যে সাফল্য, যেটা প্রকৃত স্বনির্ভরতার দিকে আমাদের নিয়ে যাবে, যে আমরা কোনো কিছুর জন্য অপরের ওপর নির্ভর করি না। কারণ আমরা তো এটা দেখি যে আর্থিকভাবে ভালো চাকরি করছে কোনো সচ্ছল পিতামাতার সন্তান, কোনো অভাব নেই, কিন্তু অবসাদগ্রস্ত, ডিপ্রেশন, ওষুধ খাচ্ছে। তাহলে
অর্থনৈতিকভাবে সফল হওয়াটাকে স্বনির্ভরতা আমি কী করে বলবো? প্রতি মুহূর্তে মনের দিক থেকে এত দুর্বল, প্রতি মুহূর্তে তাদের অন্যের সহায়তার দরকার হচ্ছে। সেই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি, সংযম অনুসরণ করে চলতে হবে। একটা মজার গল্প, যে এক রিক্সাওয়ালা, সে যেটুকু তার প্রয়োজন সেটুকুই রিক্সা চালাতো, তার বেশি আর কিছু করতো না। সেও আবার বেশিরভাগ নেশা টেশা করে উড়িয়ে দিত। হাতে তার টাকা পয়সা খুব একটা জমতো না, ফলে বাড়িতে নিত্য অশান্তি, ছেলে মেয়েরা ভালো করে পড়াশুনো করতে পারছে না, খেতে পারছে না, এইভাবেই খুব ভালোভাবে তার দিন কাটে না। দুর্গাপূজায় সেবারে তার ছেলে মেয়েদের সে কোনো জামা কাপড়ও কিনে দিতে পারেনি। অসম্ভব অশান্তি বাড়িতে। যেদিন বিজয়া দশমী, সেদিন একটা মণ্ডপের কাছে বসে আছে, সবাই বরণ করছে। সে মা দুর্গাকে খুব প্রার্থনা করে বলল, মা তুমি আমার একটা কোনো ব্যবস্থা করো। মা কাতর হয়ে মাকে প্রার্থনা করেছে। এবার রাত্রিরে সে স্বপ্ন দেখছে মা দুর্গা তার কাছে এসে বলছে, বাবা খুব তো আমায় ডেকেছিলি, তুই কি চাস? বলে, মা আমি অনেক টাকা চাই। বলে, ঠিক আছে, তোকে আমি টাকা দেবো, কিন্তু আমার একটু কথা শুনতে হবে। বলে, কী কথা? বলে, তুই 1 নম্বর নেশা করা ছেড়ে দিবি, 2 নম্বর প্রত্যেক দিন একটা বাক্সে 200 করে টাকা রাখবি, দরকার মতো যা টাকা রাখবার রাখবি, আর নিজের যেটুকু বিশ্রামের সময় দুপুরে আর রাতে, সেটা ছাড়া বাকি সময় রিক্সা চালাবি। তো প্রথমে একটু দমে গেল যে আমাকে মানে আমি নেশা করতে পারবো না? বলে, দেখ, নেশা করলে টাকা পাবি না, দুটোর মধ্যে একটা। আমার এই কথাগুলো যদি শুনিস, ঠিক 1 বছর পরে আমি আবার তোর কাছে আসবো, আমি তখন তোকে অনেক টাকা দেবো। ঠিক আছে, 1 বছর তো কোনো মতে কাটিয়ে দিই, তারপরে তো মা প্রচুর টাকা দেবে, আমি ভালোভাবে নেশা করব। সে কিন্তু শুরু করলো। তার প্রথম দিকে খুব কষ্ট হতো, কিন্তু ও শুরু করলো। ও নেশা করা ছেড়ে দিল, প্রতিদিন 200 টাকা করে টাকা রাখতো, নিয়মিত এত কাজ করতো যে অনেক বেশ টাকা তার আসতে শুরু করলো রিক্সা। সে স্ত্রীর হাতে ভালো মতো টাকা দেয়, স্ত্রী আবার তার থেকে জমিয়ে বাড়িতে ছাউনি দিল, সুন্দর বেডশিট হলো, ছেলে মেয়েগুলো স্কুলে নিয়মিত যেতে শুরু করলো, পেট ভরে খাবার পেতে শুরু করলো, নতুন পর্দা লাগলো, বাড়ির চেহারাই পাল্টে গেছে। ও মা বলেছিল, বিজয়া দশমীর সকালে ওই বাক্সটা খুলবি, তার আগে খুলবি না। পরদিন আবার পরের বারের দুর্গাপূজায় ও আর রিক্সা না চালিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বাচ্চাদের এবং বউকে নিয়ে রিক্সা করে পূজা দেখতে বেরোলো। জীবনে এই প্রথম। সব কিছু শেষে বিজয়া দশমীর দিনে মা বলেছেন বাক্স খুলতে। বাক্স খুলে দেখছে, আরে বাস, এত টাকা আমি রোজগার করেছি, অনেক টাকা হয়ে গেছে, কারণ স্ত্রীও তো সেখানে টাকা ফেলতো। বলে, এত টাকা? বলে, কয়েক লক্ষ টাকা হয়ে গেছে। যাই হোক, রাত্রিরে আবার তো মা দুর্গা এসেছেন। বলে, মা দেখো আমি কি সুন্দর সব মেনে চলেছি, এবার আমায় টাকা দাও। মা বলছে, দেখ, তোকে আমি হঠাৎ করে যদি এখন অনেক টাকা দিয়ে দিই, তোর কিন্তু এগুলো সব চলে যাবে। এই যে তোর নেশা না করে ছেলে মেয়ের সাথে ভালো করে আছিস, এই যে তোর যে নিজের উপার্জিত টাকার আনন্দ, সেগুলো সব চলে যাবে। আর যদি তুই আমি টাকা না দিই এরকমভাবে চলিস, এর চেয়ে অনেক বেশি টাকা, অনেক সুখ, অনেক স্বাচ্ছন্দ্য, অনেক শান্তি তোর জীবনে আসবে। বল কোনটা চাই? ভেবে বলল, না মা, ওটা বড় কষ্টের জীবন ছিল, আমার তোমার টাকা চাই না, বরং আমি যেন এভাবেই চলতে পারি। আমাদের একটা পথ মেনে, সৎ পথ, সত্য পথ, সংযমের পথ, নিয়মের পথ, এটা কিন্তু আমাদের মেনে চলা দরকার। আমরা প্রত্যেকের জীবনেই দেখি, এই যে ওয়ার্ল্ড কাপে যারা জিতলো, যে মহিলা ক্রিকেটাররা জিতলো, তোমরা
তো জানো যে ক্রিকেটটা প্রধানত পুরুষদের খেলা, সেখানে আমরা যে টুকটাক খবর পাচ্ছি যে কি অসম্ভব বিরোধিতার মধ্যে দিয়ে তাদের একটি মেয়ে, তার ছোট চুল, তাকে ছেলে সেজে সে ক্রিকেট খেলতে ঢুকেছিল ক্রিকেট কোচের সেন্টারে। এরকম আমরা অনেক সময় ভাবি যে আমার তো টাকা নেই, আমার তো সুযোগ নেই, আমি কি করে এগোবো। স্বনির্ভরতা মানে সীমাবদ্ধতার মধ্যেই নিজের পথ তৈরি করে নেওয়া। নিজের মনের শক্তি আমার এমন হবে যে শক্তিতে বহু সীমাবদ্ধতা আমার থাকবে, বারে বারে আসবে, তবু তার মধ্যে কিন্তু আমি এগিয়ে যাব। আমার প্রবল অধ্যবসায়শীল যে সাধক, স্বামীজি বলছেন সে পাহাড় চূর্ণ করতে পারে, সমুদ্র শুষে নিতে পারে, অত তার ক্ষমতা হয়ে যায়। সে যদি চায়, যদি আমার ইচ্ছা শক্তি থাকে। আমরা কিছু স্বনির্ভর মহিলার, সফল মহিলাদের কথা দেখি যে তারা কি অসম্ভব প্রতিরোধের মধ্যে দিয়ে, আমার কাছে সব সুযোগ রয়েছে, আমি কিছু পেলাম সেটা, আর আমার কাছে বহু প্রতিরোধ রয়েছে, আমার মনোবলে, আমার আত্মশক্তিতে সেটা জয় করে আমি এগিয়ে চলেছি। আমরা কিরণ বেদীর নাম শুনেছি। উনি ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস, 1972 সালে তিনি কাজে যোগ দেন, যে সময় ওই স্থানটা ছিল কেবলমাত্র পুরুষদের ক্ষেত্র। ফলে সহকর্মীদের কাছ থেকে নানান রকমের অপমান, অবিশ্বাস, প্রতিকূল অবস্থার মুখোমুখি তাকে বারে বারে হতে হয়েছে। কিন্তু তিনি অত্যন্ত সফল। তিনি একটা সময় দিল্লির ট্রাফিক কমিশনার হিসাবে অনেক দুর্নীতি দমন করেছিলেন, যার ফলে তার উপরে প্রচুর রাজনৈতিক চাপ আসে। কিন্তু তিনি দমে যান না। তিনি তিহার জেলে যখন ছিলেন তখন সেখানকার যারা কয়েদি, তাদের জন্য অনেক মানবিক পুনর্বাসনের ব্যবস্থা করেন। তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এই যে কিরণ বেদী, তার জীবন আমাদের কি শেখায়? যে নৈতিক সাহস বা নৈতিকতার সাহসী প্রকৃত স্বনির্ভরতা তার জীবন থেকে আমরা পাই। স্বনির্ভরতা কি? যে আমি দুর্নীতি, দুর্বলতা সব কিছুর সামনে আমি স্থির হয়ে থাকবো, এই নৈতিকতার সাহস আমার মধ্যে রয়েছে। কিরণ বেদীর জীবন থেকে আমরা দেখি। তোমরা মেরি কমের নাম শুনেছ বোধহয়, বক্সার, মহিলা বক্সার মেরি কম। তিনি মণিপুরের এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল। মেরি কমের সেই দরিদ্র তার বাবা মা চাইতেন না, লুকিয়ে লুকিয়ে গোপনে তিনি বক্সিং শেখেন। তিনি 6 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং তিনি অলিম্পিকে পদক জয়ী, কোনো সাহায্য না পেয়ে, পুরো নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায়, নিজের উৎসাহে। এমনই তিনি তার এমনই ওই ইচ্ছার, যে তার ইচ্ছা এবং অধ্যবসায়ের জোর, যে সন্তান হওয়ার পরেও তিনি কিন্তু আবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন। এমনভাবে তিনি নিজেকে, নিজের জোরকে তিনি বজায় রেখেছেন। তার জীবন আমাদের কি শেখায়? যে স্বনির্ভরতা মানে কি? অদম্য ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস। তার কাছ থেকে আমরা দেখি এই রকম যারা আছে। সুধা মূর্তির নাম তোমরা জানো। সুধা মূর্তি, তিনি প্রথম যে টেলকো, বর্তমানে যেটা টাটা মোটর, সেটার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হলো সুধা মূর্তি। তিনি সেই সময়ে টেলকোর যে চাকরির যে বিজ্ঞাপনটি বেরিয়েছিল চাকরিতে আবেদন প্রার্থীদের চেয়ে, সেখানে লেখা ছিল যে এটা কেবলমাত্র পুরুষদের জন্য, কোনো মহিলা আবেদন করতে পারবে না। এদিকে তিনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন সেই সময়। ইঞ্জিনিয়ারিং পড়ে, সেই সময়টা ছিল ওনার নিজের জন্ম 1950 সালে, আর তিনি 1970 সালে তিনি কাজে যোগ দিতে চান। তাকে প্রথমে যোগ দিতে আপত্তি, তিনি সোজা জেআরডি টাটাকে লেখেন, তার কাছে চিঠি লেখেন প্রতিবাদ জানিয়ে। তারপর তাকে যোগ দিতে দেওয়া হয়। বোঝাই যাচ্ছে একটি মহিলা, সব পুরুষ, সেখানে কিভাবে তাকে চলতে হয়েছে। কিন্তু এমনভাবেই তিনি চলেছেন যে বর্তমানে ইনফোসিস ফাউন্ডেশনের তিনি চেয়ারপারসন
এবং বহু মানে দরিদ্রদের বিভিন্ন গ্রামে গ্রামীণ শিক্ষা স্বাস্থ্যের জন্য তিনি অবিরাম কাজ করে চলেছেন। তিনি দারিদ্র দূরীকরণে তার অসামান্য ভূমিকা। এই সুধামূর্তি তাকে দেখে আমাদের কি মনে হয়? তাকে দেখে আমাদের মনে হয় সহানুভূতি, দৃঢ় বিশ্বাস, দৃঢ় মনোবল, সেটাই স্বনির্ভরতা। এর মধ্যে দিয়ে আমরা স্বনির্ভরতাকে খুঁজে পাব। টেসি থমাস, তাকে মিসাল ওমেন অফ ইন্ডিয়া বলা হয়। তিনি কেরালার একজন। তিনি রকেট উৎক্ষেপণের যে জায়গা তার কাছাকাছি বাড়ি ছিল, তিনি ওই আওয়াজটা শুনতে শুনতে তার মনে ভীষণ আগ্রহ হয়, ইচ্ছা হয় যে এই নিয়ে তিনি পড়াশুনো করবেন, গবেষণা করবেন। পড়াশুনোর ইচ্ছা। তিনিও খুব দরিদ্র পরিবারের মেয়ে, তারও খুব সমস্যা ছিল, কিন্তু ওই সমস্যার মধ্যেই তিনি পড়াশুনো শুরু করলেন। তিনি ইঞ্জিনিয়ারিং পড়লেন। তার জন্ম 1963 সালে। তিনি ইঞ্জিনিয়ারিং পড়লেন, পড়ে তিনি ডিআরডিওতে যোগ দিলেন এবং ভারতবর্ষের যে অগ্নি ক্ষেপণাস্ত্র যে প্রকল্প তার প্রধান হিসাবে তিনি নিয়োজিত হলেন এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় তার অসাধারণ অবদান। তিনি কিন্তু সেটা করে দেখালেন। হ্যাঁ, তার কাছে আমরা কি দেখছি? যে জ্ঞানের অপরিসীম ইচ্ছা এবং আত্মবিশ্বাস, সেটাই স্বনির্ভরতা। তার স্বনির্ভর হওয়ার পেছনে এগুলো ভীষণভাবে কাজ করছে। দ্রৌপদী মুর্মু, আমাদের বর্তমান রাষ্ট্রপতি, তিনি উড়িষ্যার এক প্রত্যন্ত গ্রামের এক আদিবাসী গৃহে তার জন্ম হয়েছিল, যেখানে শিক্ষার সুযোগ প্রায় ছিলই না। অসম্ভব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাকে চলতে হয়েছে। তার স্বামী চলে গেছেন, 2টি সন্তানের মৃত্যু হয়েছে। তিনি কিন্তু হার মানেননি এবং তিনি একেবারে তৃণমূল স্তরে সাধারণ মানুষের শিক্ষা এবং উন্নয়নের কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। আজকে তিনি ভারতবর্ষের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি। সেই ওই জায়গা থেকে তিনি পৌঁছেছেন। এগুলো হলো স্বনির্ভর হওয়া। আমি কারোর ওপর মনের দিক থেকে নির্ভর না করে, দুর্বল না হয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। তিনি সহিষ্ণুতা, মর্যাদা, আশার প্রতীক। তার কাছে, স্বনির্ভর রমণীর কাছে আমরা এগুলো শিখছি। এগুলো আমাদের স্বনির্ভরতার দিকে নিয়ে যাচ্ছে। তোমরা লিজ্জত পাপড়ের নাম শুনেছ? একটা পাপড়ের বিখ্যাত পাপড় কোম্পানি লিজ্জত পাপড়। সেই লিজ্জত পাপড় কিন্তু শুরু হয়েছিল 7 জন গুজরাটি রমণী, 7 জন গুজরাটি নারী। তারা ওই 1970 সালে, 1959 ওটা প্রধান শুরু হয়, তারপরে ওর থেকে 70 সাল থেকে ওটা বাড়ে। তারা 7 জন মিলে মাত্র 80 টাকা ইনভেস্ট করে সেই পাপড়ের ব্যবসা শুরু করে, নিজেরা ঘরে করে। ওই 7 জন গৃহবধূ, একেবারেই ঘরের কাজ করে, একেবারেই গৃহবধূ ছিলেন তারা। আর আজ কোটি টাকার ব্যবসা করছে লিজ্জত পাপড়। 40,000 মেয়ে এতে কাজ করছে। মহিলাদের এটা উদ্যোগে এই লিজ্জত পাপড় গড়ে উঠেছে, লিজ্জত পাপড়ের ব্যবসাটা চলছে। এখানে আমরা কি দেখছি? সম্মিলিত উদ্যোগ, পরস্পরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট। আমরা যখন একা কোনো কাজ করতে পারছি না, তখন একসাথে কোনো ব্যবসায় আমরা নামতে পারি। পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকবে আমাদের। এই সম্মিলিত পরিশ্রম এবং অধ্যবসায় এবং আত্মবিশ্বাস, এদের সকলের মধ্যে যে জিনিসটা কমন, সেটা হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসই আমাদের নিয়ে যাচ্ছে স্বনির্ভরতার দিকে। আমরা অনেক সময় মনে করি যে বাইরের স্বাধীনতাটাই বুঝি স্বাধীনতা, বাইরের স্বাধীনতা পেলেই আমরা স্বাধীন হব। আভ্যন্তরীণ স্বাধীনতার কথা আমরা ভুলে যাই। কিন্তু মনে রাখতে হবে, স্বাধীনকে, স্বনির্ভরকে, যে কিনা নিজের আবেগকে জয় করতে পারে, যে নিজের ভয়কে জয় করতে পারে, যে কিনা নিজের বিভিন্ন রকমের দুর্বলতা, ক্রোধ, লোভ, এগুলোর ওপরে আমার একটা আধিপত্য আছে। আমি চাইলেই কোনো কিছু আবেগের বশবর্তী হয়ে কোনো জিনিসকে ছেড়ে দিলাম। খানিকটা প্রথম ঢুকলাম, কলেজে ঢুকে 2 দিন পরেই বাবা মার জন্য মন খারাপ হচ্ছে, অমনি পড়া ছেড়ে চলে গেলাম, কেরিয়ার নষ্ট করে দিলাম। এগুলো কিন্তু
এই বিষয়গুলো আমাদের স্বনির্ভরতার দিকে নিয়ে যায় না। স্বনির্ভর যে সে যদি এই আভ্যন্তরীণ এই অভ্যাসগুলি বা এগুলোকে ক্রমশ যদি চেষ্টা করে নিজের এই দুর্বলতাগুলোকে সে জয় করতে পারে, তাহলেই কিন্তু স্বনির্ভর। শুধুমাত্র আমি কলেজের প্রফেশনাল কোর্স করলাম আর ভোকেশনাল কোর্স করলাম, করে আমি একটা চাকরি পেয়ে গেলাম মানেই আমি স্বনির্ভর হয়ে গেলাম, তা নয়। যদি মনের ওই দুর্বলতাগুলোকে আমি কাটাতে না পারি, তাহলে যতই কোর্স করি না কেন, যতই অর্থনৈতিক দিক থেকে আমার একটা সচ্ছলতা আসুক না কেন, আমি কিন্তু দুর্বলই থেকে যাব। কোনো না কোনো সময় আমাকে মাঝে মাঝেই হারের, পরাজয়ের মুখ দেখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমার সঙ্গে যুক্ত আছে একটা সমাজ, সেই সমাজের প্রতি আমার কিছু দায়িত্ববোধ আছে। যে স্বনির্ভর, তার মনোভাব থাকে অপরকেও আমি কিন্তু তুলে ধরব, অপরকেও আমি স্বনির্ভর হতে সাহায্য করব। স্বনির্ভর ব্যক্তির মনোবল এতটাই থাকে। স্বনির্ভর যে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, সে নেবার ক্ষমতা তার থাকে। এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য কি দরকার? শিক্ষার দরকার। শিক্ষা মানে শুধু বই পড়া শিক্ষাকে কখনোই স্বামীজি কিন্তু গুরুত্ব দেননি। স্বামীজি শিক্ষা প্রসঙ্গে কি বলছেন? বিখ্যাত তাঁর উক্তি হলো গিয়ে যে যাতে এবং মেয়েদের শিক্ষা প্রসঙ্গেই বলেছেন, যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা আমি যখন পাবো, সেই শিক্ষা আমার পুরো শুধুমাত্র আমি মুখস্থ করব আর খাতায় উগরে দেব, সেটাই শিক্ষা নয়। শিক্ষাতে আমার চরিত্র তৈরি হবে, আমার মনের শক্তি বাড়বে, আমার বুদ্ধির বিকাশ হবে, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো, সেটাই হলো শিক্ষা। স্বামীজিকে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করেছিলেন যে মেয়েদের কোনো সমস্যা আছে, সেটার এখন কি সমস্যা আছে বা সমাধান কি? স্বামীজি বলেছিলেন সমস্যা অনেক আছে, কিন্তু সমাধান একটাই। এমন কোনো সমস্যা নেই যে শিক্ষা মন্ত্র বলে তার সমাধান হয় না। শিক্ষাটা সেরকম শিক্ষাই হতে হবে। শিক্ষা, আত্মবিশ্বাস, সাফল্য, স্বনির্ভরতা, এই চারটে পরস্পরের সঙ্গে যুক্ত। স্বনির্ভর হতে গেলে আমার প্রকৃত শিক্ষা চাই, আমার আত্মবিশ্বাস চাই, সেটা আমার মধ্যে সাফল্য নিয়ে আসবে। এগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত। স্বামীজির কথা দিয়ে শেষ করি। স্বামীজি এই আত্মশক্তি জাগরণের জন্য উপনিষদের দিকে তাকাতে বলেছেন আমাদের। উপনিষদ কি বলছে? যে আমরাই অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দের আধার। আমরা সবাই আত্মা। সেই আত্মশক্তি আমাদের মধ্যে রয়েছে, আমাদের সকলের মধ্যে সেই শক্তি আছে। স্বামীজি বলছেন, অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথোচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও। তোমার মধ্যে সব শক্তি আছে, শুধু আগে নিজেকে সেটা নিজে জানো। তিনি বলছেন, আমরা যদি নিজে ভাবার চেষ্টা করি যে আমি সেই আত্মা, মাঝে মাঝেও যদি মনে করি আমার মধ্যে অনন্ত শক্তি আছে, সেটা আমার মধ্যে আমার আত্মবিশ্বাস বাড়াবে, আমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে, আমায় স্বনির্ভর করবে। স্বামীজি বলছেন, যদি একজন ছাত্র নিজেকে আত্মা বলে ভাবে, সে ভালো ছাত্র হবে। যদি একজন উকিল নিজেকে আত্মা বলে ভাবে, সে ভালো উকিল হবে। যদি একজন জেলে নিজেকে আত্মা বলে ভাবে, সে ভালো জেলে হবে। তুমি বাকি সব চেষ্টার সঙ্গে ধ্যান করো, মনন করো, ভাবার চেষ্টা করো, আমার ভেতরে অনন্ত শক্তি আছে, আমি চেষ্টা করলেই সেই শক্তি জাগ্রত হবে। তোমরা স্বনির্ভরতা সম্বন্ধে কিছু বললাম, এবার অভ্যাস করা, সেটা তোমাদের হাতে। আমরা প্রার্থনা করি যে তোমাদের মধ্যে স্বনির্ভর হওয়ার জন্য যে আত্মশক্তির প্রয়োজন তা তোমাদের মধ্যে বিকশিত হোক।